আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 49 পৃষ্ঠার ভারতের বর্ষাকাল এই টপিক নিয়ে আলোচনা করা হবে। তো ভারতের বর্ষাকাল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যে বিষয়টা, দুইটা বেসিক কথা আছে, সেটা হলো ভারতের বর্ষাকালটা আসলে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত স্থায়িত্ব। অর্থাৎ ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের বর্ষাকাল ধরা হয়। অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই যে জুন থেকে সেপ্টেম্বর মাস, এই মাসে ভারতের মোট যে বৃষ্টিপাত হয় তার 75% সংগঠিত হয় এই জুন থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা বই থেকে বিস্তারিত জানব। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে। জুন মাসের শেষে, যখন অর্থাৎ প্রায় জুনের মাঝামাঝি 21শে জুন, এই সময় সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থান করে। তাহলে জুন মাসের শেষে 21শে জুন কি হয়? সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থান করে এবং উত্তর ভারতে এই সময় উত্তাপের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পায়, প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে তখন থাকে। দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমতে কমতে শেষ পর্যন্ত 27 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। অতিরিক্ত তাপে ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। তাহলে কোন সময় পাঞ্জাব অঞ্চলে একটা শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়? সেটা হলো এই 21শে জুন, এই সময়টাতে। দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমতে কমতে শেষ পর্যন্ত 27 ডিগ্রি সেলসিয়াসের নামে এবং অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চল, বিশেষ করে পাঞ্জাব অঞ্চলে একটা প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের ওই সময় সৃষ্টি হয়। এ সময় দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় হতে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় প্রবেশ না করে পাঞ্জাবের অধিক শক্তিসম্পন্ন নিম্নচাপের টানে ভারতের পাঞ্জাবের দিকে ওই সময় অগ্রসর হয়। এ বায়ু সমুদ্রের উপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে বলে এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। কী কারণে জলীয় বাষ্প থাকে? কারণ সমুদ্রের উপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করার কারণে এতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প লক্ষ্য করা যায়। হিমালয় ও অন্যান্য পর্বত গাত্রে বাধাপ্রাপ্ত হয়ে এ বায়ু ভারতের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 75% এই ঋতুতেই হয়ে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে এবং যেমন আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত আরবীয় শাখা এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে। একটা হলো আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে, সেটাকে বলা হয় আরবীয় শাখা, এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে সেটা হয়ে যায় বঙ্গোপসাগরীয় শাখা। শরৎ ও হেমন্তকাল
ভারতের শরৎ এবং হেমন্তকাল এই সম্পর্কে আমরা এখন জানব। অক্টোবর থেকে নভেম্বর মাস, এই 2 মাস ভারতে মূলত শরৎ ও হেমন্তকাল বিরাজমান। এ সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিক পরিবর্তন করে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে পরিবর্তন হতে থাকে। ফলে ভারতের কোনো কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়। মূলত এখানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে কোনো কোনো স্থানে সংঘটিত হতে পারে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা, তারপরে মেদিনীপুর এই উপকূলে এ সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে এই ঝড়কে আশ্বিনা ঝড় বলা হয়। তাহলে আশ্বিনা ঝড় বলা হয় মূলত এটা পশ্চিমবঙ্গে। হেমন্তকালের শেষ দিকে ভারতের সর্বত্র তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত ভারতের বর্ষাকাল, শরৎকাল ও হেমন্তকাল নিয়ে আলোচনা। পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।